আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি হালচাল? হোপফুলি খুব ভালো আছো। আমাদের ভিডিও ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো ভিডিও আপলোড করা মাত্র যেন তোমরা নোটিফিকেশন পাও। So let's get it started. আসসালামু আলাইকুম। আমি রাশেদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রেয়ামিলের বেসিক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরুতেই দেখে নেই আজকের আলোচনা টপিকগুলো কি কি। যে আলাদা কাগজে খতিয়ানের ডেবিট ক্রেডিট উদ্বৃত্তগুলো লিখে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় তাকে রেয়ামিল বলে। এখন আমরা রেয়ামিল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। নাম্বার 1, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতির কারণে রেয়ামিলের দুই পাশ মিলে যায়। নাম্বার 2, রেয়ামিলের উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। নাম্বার 3, রেয়ামিল কোনো হিসাব খাত নয়, এটি একটি বিবরণী মাত্র। নাম্বার 4, হিসাবকাল শেষে কোনো একটি নির্দিষ্ট তারিখে রেয়ামিল প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব রেয়ামিলে কোন কোন দফাগুলো আসে না। নাম্বার 1, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। এই দফাগুলো রেয়ামিলে আসে না। তার কারণটি হচ্ছে এগুলো সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা এবং সমাপনী ব্যাংক জমাতিরিক্তের অংশবিশেষ। এজন্য এই হিসাবগুলো রেয়ামিলে আসে না। নাম্বার 2, প্রারম্ভিক প্রাপ্য হিসাব এবং প্রারম্ভিক প্রদেয় হিসাব। এই দফাগুলো রেয়ামিলে আসে না, কারণ হচ্ছে এগুলো সমাপনী প্রাপ্য হিসাব এবং সমাপনী প্রদেয় হিসাবের অংশবিশেষ। নাম্বার 3, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে না বিকজ অফ প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয়ের অংশবিশেষই হচ্ছে সমাপনী মজুত পণ্য। তবে রেয়ামিলে সমন্বিত ক্রয় থাকলে তখন সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসবে, কিন্তু তখন প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে আসবে না। নাম্বার 4, অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি। নাম্বার 5, সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায়। এখন আমরা দেখে নিব ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কি। নাম্বার 1, মজুরি, মজুরি ও বেতন, উৎপাদন মজুরি, প্রত্যক্ষ মজুরি, ড্রয়িং অফিস বেতন। নাম্বার 2, পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, অন্তর্মুখী বহন খরচ, জাহাজ ভাড়া, জলযান ভাড়া। নাম্বার 3, শুল্ক, আমদানি শুল্ক, ক্রয় শুল্ক, আবগারি শুল্ক, নগর শুল্ক। নাম্বার 4, কারখানা সংক্রান্ত খরচ। নাম্বার 5, বন্দর খরচ এবং ডক চার্জ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ খরচ কিভাবে বের করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ খরচ বের করতে আমরা 4টি জিনিস বিবেচনা করতে পারি। নাম্বার 1, প্রারম্ভিক মজুত পণ্য। নাম্বার 2, নিট ক্রয়। নাম্বার 3, ক্রয় সংক্রান্ত খরচ এবং নাম্বার 4, সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, ক্রয় সংক্রান্ত খরচ যোগ করব এবং সমাপনী মজুত পণ্য বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ খরচ পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার ক্ষেত্রে আমরা 3টি জিনিস বিবেচনা করব। নাম্বার 1, প্রারম্ভিক মজুত পণ্য। নাম্বার 2, নিট ক্রয় এবং নাম্বার 3, ক্রয় সংক্রান্ত খরচ। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, এগুলো সমষ্টি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন আমরা দেখব সমন্বিত ক্রয় কিভাবে বের করতে হয়। সমন্বিত ক্রয় বের করার নিয়মটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব পরোক্ষ খরচের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়।
পরোক্ষ খরচের সমষ্টি বলতে পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয়ের সমষ্টিকে বোঝায়। সো আমরা পরোক্ষ খরচের সমষ্টি বের করতে পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয়গুলো যোগ করে দিলেই পরোক্ষ ব্যয় পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কথা বলবো প্রত্যক্ষ আয় নিয়ে। বিক্রয় অথবা সেবা আয়, এই দুটোই হচ্ছে প্রত্যক্ষ আয়। বিক্রয় এবং সেবা আয় ব্যতীত অন্য সকল আয়ই হচ্ছে পরোক্ষ আয়ের সমষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমাদের রেয়ামিল সংক্রান্ত বেসিক ক্লাসগুলো আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখনই কমেন্ট করে আমাদেরকে জানান। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব মুনাফা জাতীয় ব্যয় কিভাবে নির্ণয় করে। মুনাফা জাতীয় ব্যয় বলতে সকল প্রকার ব্যয়কে বোঝানো হয়। আমরা জানি ব্যয় তিন প্রকার: বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয়। সো প্রশ্নে যদি আমাদের মুনাফা জাতীয় ব্যয় বের করতে বলে তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয় যোগ করে দিলেই মুনাফা জাতীয় ব্যয় পেয়ে যাব। এখন আমরা দেখব মুনাফা জাতীয় আয় কিভাবে বের করতে হয়। সকল প্রকার আয়ই হচ্ছে মুনাফা জাতীয় আয়। আমরা জানি আয় দুই ধরনের: পরিচালন আয় এবং অন্যান্য আয়। সো প্রশ্নে যদি আমাদেরকে বলে মুনাফা জাতীয় আয় বের করতে, তাহলে আমরা পরিচালন আয় এবং অন্যান্য আয়গুলো যোগ করে দিলেই মুনাফা জাতীয় আয় পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব মূলধন জাতীয় ব্যয় কিভাবে বের করতে হয়। স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য যেই ব্যয় হয় সেটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। প্রশ্নে যদি আমাদের মূলধন জাতীয় ব্যয় বের করতে বলে তাহলে আমরা স্থায়ী সম্পদগুলো লিখে দিব, আর স্থায়ী সম্পদের মোট সমষ্টি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন আমরা দেখব মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় কিভাবে বের করতে হয়। মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় বের করতে আমরা তিনটি জিনিস বিবেচনা করব। নাম্বার 1 মূলধন, নাম্বার 2 ঋণ এবং নাম্বার 3 স্থায়ী সম্পদ বিক্রয়জনিত প্রাপ্তি। এই তিনটি জিনিসের সমষ্টি হচ্ছে মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব সমন্বিত ব্যয় বা বিলম্বিত ব্যয় বা অলিক সম্পদ কোনগুলো। প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার বা শেয়ার বাট্টা, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার দালালের দস্তুরি, গবেষণা ও উন্নয়ন ব্যয়, নিট মুনাফার ডেবিট ব্যালেন্স ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করতে হয়। মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য আমরা মূলধনের সাথে যে বিষয়গুলো যোগ করব সেগুলো হচ্ছে অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, সকল প্রকার আয়। এবং মূলধন থেকে যে দফাগুলো বাদ দিব সেগুলো হচ্ছে উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, উত্তোলনের সুদ এবং সকল প্রকার ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের রেয়ামিল সংক্রান্ত আজকের বেসিক ক্লাসটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা রেয়ামিলের বেসিক ক্লাসটি যদি আরো ভালোভাবে বুঝতে চান, হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর উপর করা আমার বেসিক ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। বেসিক ক্লাসের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। এই ছিল ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।